আপনাদের গরমের একটা উদাহরণ দিই। এই যে দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটু একটু বাতাস আসে, মানে দূর থেকে বাতাস এসে লাগে। সুই বলছিল যে ওই নিচে গিয়ে আমরা লাইভটা করি লেকের কাছ থেকে, ওখানে গিয়ে দেখলাম যে ওখানে বাতাস যায় না, বুঝছেন। এই যে যে রাস্তাটা দেখছি আমরা, এই রাস্তা হয়তো একসময় ছিল নদীর বাঁধ কিংবা রাস্তা। এই রাস্তাটা এত উঁচু যে ওখানে আর বাতাস যেতে দিচ্ছে না। গ্রামে গরম বেড়ে যাওয়ার এটা একটা বড় কারণ। আমরা গ্রামের বাতাস চলাচল বন্ধ করে দিয়েছি। পেছনে যে লেকটা দেখছেন আপনারা, এখানে প্রচুর শীতের পাখি আসে। অতিথি পাখি হয়তো বলতো অনেকেই, কিন্তু না, এই পাখিগুলো এবার দেখছি না। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একদিন জানালেন যে এগুলো আসলে অতিথি পাখি না, সাইবেরিয়া থেকে আসেনি, এগুলো হচ্ছে সরালি। সরালি আমাদের দেশি, হ্যাঁ, মানে যেগুলো কেউ যে বালি হাঁস বলে। হ্যাঁ, এই যে কি দেখছেন তাল গাছগুলো কি চমৎকার, সারি সারি তাল গাছ। এই জায়গার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, ঢাকার খুব কাছে, খুব দুর্গম এলাকা ছিল। ৭১ কিন্তু মুক্তিযুদ্ধের বিশাল একটা তৎপরতা ছিল এখানে। হাফিজুর রহমান লিখেছিলেন, বনাঞ্চল কমে ইটভাটা হচ্ছে তাই। হ্যাঁ, এটা একটা কারণ। যদিও ইটভাটা কিছু নিয়ম আছে। আমরা উন্নয়ন বলতে বলি ইট, আমরা কি উন্নয়ন বলতে এক টুকরো উর্বর মাটিকে কেন বুঝবো না? ইটভাটা বেড়ে যাচ্ছে এবং প্রচুর অবৈধ ইটভাটা আছে, যেখানে হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে এই যে খেজুরের রস এখন কমে গেছে কেন? মানুষ পরিশ্রম কম হয়েছে, ঠিক আছে, খেজুরের রস কমে যাওয়ার বড় একটা কারণ হচ্ছে খেজুর গাছ কমে গেছে। বিকজ একসময় ইট ভাটার জন্য এত বেশি খেজুর গাছ কাটা হতো, খেজুরের গাছের দিয়ে ইট পোড়াইতো। হ্যাঁ হ্যাঁ, খুব সহজলভ্য ছিল, খেজুর গাছ কেটে দিত, শেষ হয়ে যাবে। তো আরেকজন লিখেছেন শওকত হোসেন, আমরা আসলে রাস্তার উপরে দাঁড়িয়ে লাইভ করছি। হ্যাঁ, এই যে রাস্তাটা অনেকক্ষণ পরে একটা মোটরসাইকেল আসলো এখানে, দুই ধারে ভাঙা, যে কারণে গাড়ি ওটা চলাচল করে না, মোটরসাইকেল কালে ভদ্রে যায়। সৈকত হোসেন লিখেছেন রাস্তার গাছ বাগান সব কেটে ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ, গাছ ধ্বংস করা তো একটা কারণ। মোসাদ্দেক হোসেন ইনি লিখেছেন, আমার মতামত এরকম, আমিও গ্রামে বেড়ে ওঠা মানুষ, ভাদ্র মাসে গরম একটু বেশি হয়, কেন হয় জানি না। মুরব্বীরা বলতেন তাল পাকার জন্য এই গরম, যতটুকু যুক্তিসঙ্গত। হ্যাঁ, গরম পড়ে, কিন্তু সেই গরমের কিন্তু একটা মাত্রা আছে। এখনকার গরমগুলো না একটু অস্বস্তিকর। হ্যাঁ, ঢাকা শহরে, গ্রামে এখন কত এসি চলে। আগে ছোটবেলাতে আমাদের দেখতাম, আমরা যখন গ্রামে যেতাম না, খুব গরম লাগতো। আমার নানি বলতো ওই যে ছোটরা ওই যে গাছের নিচে যেখানে বাতাস, একটা জায়গায় বাতাস থাকতোই, যে ওইখানে যে বসো, ওই জায়গাটা বাতাস আছে, আরাম লাগতো। একটা গাছের নিচে, বাতাসের নিচে গেলে আরাম লাগতো। কিন্তু এখন কিন্তু ওইরকম জায়গা নাই। এখন না, মানে বাতাসটা এসে গায়ে লাগে যেখানে একটু ফাঁকা জায়গা আছে, কিন্তু শরীরে সে আরাম বোধটা দেয় না। এটা অনেকগুলো কারণ আছে। আমি এরকম অনেক দেখছি যে আমার নানি বাড়িতেই, হ্যাঁ, সবাই যে কাজ করতো, বিশেষ করে ধানের দিনে ধান যে করতো, তারপরে গাছের নিচে পাটি বিছায় অনেকে ঘুমায় পড়তো। একজন একটা মজার বিষয় বলছিল, সাইফুল ইসলাম, আপনি গ্রামে গিয়ে নিঃশ্বাস ছাড়ছেন, তাই গ্রামের গরম বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি গ্রাম ছাড়ুন। না, আমরা গ্রাম ছাড়বো না, আমাদের গ্রামে থাকার সুযোগ নেই, সেই সুযোগ তৈরি হলে আমরা গ্রামে থেকে যাব। এটা শুধু বলার জন্য না, থাকবো আমরা, আমাদের এমন ইচ্ছা আছে যে আমরা গ্রামে থাকবো। ইউসুফ জাফর অনেকটা সুন্দর মন্তব্য করেছেন। প্রথম কারণ বাঁশঝাড় আগের মতো নাই, পুকুর দিঘি ভরাট করে ভিটাবাড়ি তৈরি হচ্ছে, নারিকেল গাছ, তাল গাছ, আরো বিভিন্ন প্রজাতির গাছ যা আছে, যা আমাদের শীতল বাতাস দেয়, সেই গুলো কেটে ফেলছি আমরা গাছ লাগানোর কথা বলি, কিন্তু লাগানোর পর তা পরিচর্যা করি না। হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় কারণ। আমরা কদিন আগে একটা ভিডিও করেছিলাম মানিকগঞ্জের বানিয়াজুরিতে বট গাছে, জানেন, এই নিয়ে আমি অনেক এদিকেও কাজ করেছি। একটা পরিপূর্ণ আম গাছ কয়টা এসির সমান জানেন? একটা পরিপূর্ণ আম গাছ যে পরিপূর্ণ বয়স হয়ে গেছে, এটা অনুমান ভিত্তিক। আপনি যদি গুগলে সার্চ দেন, এআইতে সার্চ দেন, পেয়ে যাবেন যে সেই গাছ কত পরিমাণ অক্সিজেন দেয়, কত পরিমাণ শীতলতা দেয়। আপনি ভাবুন, আমরা এসি চালাই, একটা বদ্ধ ঘরের মধ্যে 1 থেকে 1.5 টন একটা এসি চালাই, বদ্ধ বাতাসকে ঠান্ডা করে রেখে দিচ্ছে এসি।
আর একটা গাছতলার কথা চিন্তা করেন, আপনি একটা গাছতলা, একটা পুকুর রৌদ্রের মধ্যে গাছতলার বাইরে যাবেন, দেখবেন আপনি 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার পার্থক্য। কিভাবে মানে একটা রোদ থেকে একটা গাছ এত পার্থক্য হয়ে গেল? কত শক্তিশালী, তাৎক্ষণিকভাবে সে বাতাস ঠান্ডা করে ফেলছে। আর একটা কথা হচ্ছে, আগে গ্রামে নাল জমি মানে কৃষি জমিতে যখন বাড়িঘর করা হতো, বাড়িটা উঁচু করার জন্য একটু মাটি কাটা হতো, বাড়িটা উঁচু হতো, আর যেখান থেকে মাটি কাটা হলো সেখানে একটা পুকুর হতো, পুকুরে নানাবিধ আমরা একটা নিজম দ্বীপে একটা এরকম একটা আদর্শ বাড়ি দেখেছিলাম, সবুজ বাড়ি, পুকুর আছে, সবকিছু আছে। ওই বাড়িগুলোর কথা চিন্তা করেন, কি শীতলতা থাকে। এবং নিজম দ্বীপে আর একটা দেখলাম যে ওরা কিন্তু কোনো ব্যারিকেড দিচ্ছে না। এখন গ্রামে উন্নয়ন মানেই, বিশেষ করে যারা বিদেশে থাকে যে পরিবার সন্তানগুলো, তারা বাড়িতে টাকা পাঠায়, বিল্ডিং করে, বিল্ডিং উঁচু করে আবার একটা দেয়াল দেয়, 4-5 দিয়ে একটা উঁচু করে দেয়াল দেয়। মানেটা কি হলো? বাতাস টোটালি সে আটকে দিল। ওই যে মানে সেই গানের মতো যে বন্ধুর বাড়ির ফুলের ঘ্রাণ আর আসবে না বাতাসে। হ্যাঁ, তাই তো। শাহ আব্দুল করিমের একটা গান আছে না, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্তের বাতাসে। মানে যে এক বাড়ির গাছের বাতাস যে আরেক বাড়িতে আসে, আমরা সেই নিজেরাই সেই পথটা বন্ধ করে দিচ্ছি এই দেয়ালগুলো করে। তাহলে এই যে দেয়ালগুলো, বিল্ডিং, কংক্রিট, জানেন সারাদিন সে তাপমাত্রা শোষণ করে, রাত্রেবেলা একটু একটু করে ছাড়ে, এবং রাতেও গ্রামে গরম। তা গাছপালা নাই, আমরা বিল্ডিং করছি, বাউন্ডারি দেয়াল দিচ্ছি, বাতাস চলাচল করতে দিচ্ছি না, পুকুরগুলো ভরাট করে ফেলছি। আপনি দেখেন যে কোনো নদী কিংবা লেকের পাড়ে গিয়ে একটু বসেন, যে বাতাসটা পানির উপরে বাড়ি খেয়ে এসে আপনার গায়ে লাগবে, দেখবেন কত শীতল সে বাতাসটা। আমরা গ্রামের উন্নয়ন মানে এই ধারণা থেকে আমাদের বের হতে হবে। গ্রামের উন্নয়ন মানে বিল্ডিং না, গ্রামের উন্নয়ন মানে আমি এসি চালালাম সেটা উন্নয়ন না। হ্যাঁ, আমরা এরকমই বলি যে আমাদের গ্রাম অনেক উন্নয়ন হয়ে গেছে, আমাদের গ্রাম একদম শহর হয়ে গেছে, কি রাস্তা হয়ে গেছে, অনেক বিল্ডিং হয়ে গেছে, এরকমই আমরা শুনি। আমার খুব মন খারাপ হয়ে যায় এরকম শুনলে, আসলে খুব মন খারাপ হয়ে যায় যে উন্নয়ন কি? ইট পাথর উন্নয়ন কখনোই না। ইট পাথর, আপনি এমন একটা দিনের কথা কল্পনা করেন, এটা তো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়। পাথরের মধ্যে আছেন আপনি, কিন্তু আপনার খাবার নাই, আপনার শীতলতা নাই, আপনি ঘর থেকে বেরোতে পারছেন না, চাষবাস করতে পারেন না। আপনি অনেক ধরনের সায়েন্স ফিকশন দেখেন না? আর যেই ভাই বলছে যে গাছ লাগায় কিন্তু যত্ন করে না, এটা কিন্তু একটা খুব ভালো কথা বলছেন উনি। গাছকে কিন্তু একদম শিশুর মতো পরিচর্যা করতে হয়। একটা শিশু আমরা শুধু জন্ম দিয়েই যদি রেখে দেই, হ্যাঁ, ওকে আমরা ভালো কিছু না শিখাই, যত্ন না করি, ওর কাছে কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই যে আমার নষ্ট হয়ে যাবে। কিন্তু গাছও কিন্তু ঠিক তাই, একটা গাছ লাগানোর পরে তাকে পরিচর্যা করতে হয়, তার মানে আগাছা এই ডালগুলো ছেটে দিতে হয়, বেশ তার মানে মাটিটা যাতে উর্বর থাকে ওইরকম কিছু দিতে হয়। এই যে আমি একটু দেখাই মাটিটা উর্বর কিরকম, চারপাশে যে দেখেন, তাহলে আমরা তার কাছ থেকে ফুল ফল আশা করতে পারি। এই যে দেখেন, এই যে চারপাশে যে এর মধ্যে যে গাছগুলো, কোন একটা গাছের কিন্তু পরিচর্যা করতে হয়নি, কেউ সারও দেয়নি, কোনো সার দেয়নি, কীটনাশক দেয়নি। আপনি দেখেন, আর আমাদের দেশের এখন কৃষকদের মধ্যে একটা কথা ঢোকানো হয়েছে যে সার না দিলে ফসল হয় না। হ্যাঁ, এটা কিন্তু ওরা অবলীলায় কিছু বললেই যদি বলি যে আপনারা কেন দিচ্ছেন, এটা দিয়েন না, না দিলে তো হয় না। না, আমরা ওদের ভিতরে এটা ঢুকাই দেওয়া হয়েছে, কোম্পানিগুলো ওদের ভিতরে ঢুকাই দিচ্ছে, যে কারণে ওরা কোম্পানির কথাগুলোই ওরা বলছে যে সার না দিলে হয় না। যখন সার ছিল না তখন কি হতো না? আচ্ছা, আমরা তাহলে সেই গরমের কথাটা আসি। তাহলে কি হচ্ছে যে আমাদের গ্রামে বসবাস করার সময় উন্নয়নের মানসিকতা পাল্টাতে হবে, গাছ লাগাতে হবে। আমাদের এলাকায় ছোটবেলা আমি দেখেছি, আমি ফরিদপুর শহরে বড় হয়েছি, আমাদের মহল্লায় একজন ভদ্রলোক ছিলেন, উনি বিখ্যাত ফুটবলার ছিলেন, আলাউদ্দিন খান আমার নাম। মোহনবাগান ক্লাবে উনি গোলকিপার হিসেবে খেলেছিলেন, ওই জন্য আমরা ছোটবেলায় ওনার হিস্ট্রিটাও পড়ে ফেলেছিলাম। সেই ভদ্রলোককে দেখতাম ছোটবেলার থেকেই। উনি না বিকেল হলেই একটু কুজো হয়ে গেছেন, একটা শাবলের মতো কিছু একটা নিয়ে মাটিগুলো খুঁড়ছেন, রাস্তার বিভিন্ন জায়গায় যেখানে খালি জায়গা পাচ্ছেন তাল গাছ লাগাচ্ছেন। প্রচলিত একটা কথা আছে যে তাল গাছ লাগায় সে তার ফল খেতে পারে না, মানে এত সময় লাগে। উনিও জানতেন, কিন্তু উনি কি করেছেন, উনি অন্য গাছের তাল খেয়েছেন, সেটার একটা মানে মাই গুডনেস,
ভয়ঙ্কর একটা, আমরা ও মা, এটা যদি আমাদের পায়ের নিচে আসতো, আমরা অসুবিধা নাই, দাঁড়িয়ে থাকতাম আমরা। ও এত বড় সাপ, হ্যাঁ, ও যেভাবে যাওয়ার চলে গেল। থেকে আসলো না, এটা তাহলে বিষাক্ত না, না লেক না, আমার মনে হয় না, আমার মনে হচ্ছে এখানে যে ব্যাং ট্যাং আসে, পাখি বসে, সেগুলো খেতে এসেছিল। আমার দাঁড়ার সাপ মনে হলো না, এত লম্বা। আমরা যে সাপটা দেখলাম এতখানি মোটা হবে এবং লম্বা 6 থেকে 7 ফিট হবে। রাস্তা ক্রস করলে আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। এই যে সাপ দেখেন, ও ভয় পেয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে কি জানেন, আমরা যদি সাপকে বিরক্ত না করি, ও যদি কখনোই মনে না করে যে তাকে আমরা মারতে পারি, তাকে আঘাত করতে পারি, তাহলে সে তার মতো করেই চলে যাবে। এখনো চলে গেল। তাই যেটা হচ্ছে যে আসলে আমাদের এখন কি করতে হবে, আমি শুধু প্রথমেই ভাবি আমরা চেষ্টা করব, আমাদের পরিচিত যদি কেউ গ্রামে বিল্ডিং তোলার চেষ্টা করে, তাদেরকে নিজস্ব প্রযুক্তির কথা বলেন। আমাদের চারপাশে যে প্রাকৃতিক, সবচেয়ে ভালো হচ্ছে যে এলাকায় যে বাড়ির ম্যাটেরিয়াল পাওয়া যায় সেটা দিয়েই বাড়িগুলো করা। কারণ সারা পৃথিবীতে কিন্তু সবার একটা বাড়ির একটা প্যাটার্ন আছে, যে দেশে আপনার বরফ পড়ছে সেই দেশে বাড়ির ছাদগুলো একরকম হয়, বিল্ডিংগুলো একরকম হয়, কিংবা কাঠের ঘরগুলো একরকম হয়। বিক্রমপুরের ঘরগুলো কি হয়, যেহেতু নদী ভাঙ্গা এলাকা, ওগুলো কাঠ দিয়ে ঘর করে, নিচে ফাঁকা থাকে, নদী যদি ভেঙে ফেলে ঘরটা, পুরো ঘরটাই যেন খুলে খুলে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ভাঙন খুব কাছে চলে আসলে তারা ঘরটাকে আগে তুলে ফেলে। এখন কিন্তু আমরা দেখছি নদী ভাঙ্গন এলাকাগুলোতে অনেক বিল্ডিং আছে এবং প্রচুর স্কুলও দেখি বড় বড়। যখন নদী ভাঙে আমরা কিন্তু বিভিন্ন রিপোর্টিং এ দেখি, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেখি, পুরো বিল্ডিং গুলোই ভেঙে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যদি লোকাল স্থাপনা দেখেছে হতো, ওই ক্ষতিটা হতো না, সরিয়ে নিয়ে যেতে পারতো। তাই আমাদের আসলে গ্রামের বাড়ি ঘর করার ব্যাপারে, বাউন্ডারি দেয়াল না, একটা কথা বলি, নিজম দ্বীপে আমরা দেখেছি ওরা কিন্তু পয়সার অভাবে হোক, যে কারণে হোক, ওরা কিন্তু দেয়াল তুলে না। নিজম দ্বীপে কি করে, বা ওই যে মাছ মারার যে জাল আছে, বড় বড় নেট, এরকম ওই নেট দিয়ে তাদের বাড়ি ঘরটা আটকায় রাখে। নিরাপত্তা হলো, গরু ছাগল আসলো না, আর ব্যবহারটা খুব বেশি ছিল, পর্যাপ্ত বাতাস চলাচল, রঙিন জাল, সবুজ রঙের। একবারই তো আমরা দেখাই যাচ্ছিল না কি রঙের জাল, ঢুকে যাবো আর জালে আটকা পড়ে গেলাম। তো যেটা বলছিলাম যে বিল্ডিং এবং আমাদের বাউন্ডারি দেয়াল, বিকল্প কিছু চিন্তা করতে হবে। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমাদের জীবনের নিরাপত্তাটা কমে গেছে, যার ফলে মানুষ শুধু বাউন্ডারি দেয়াল না, একটা ক্লপসেবল গেট লাগায়, তার ভিতরে আর একটা গেট লাগায়। বাউন্ডারি করলেই কি জীবনের নিরাপত্তা? এই যে আমরা যে বিষাক্ত এই যে দেওয়া, কীটনাশক দেওয়ার সবজি খাচ্ছি, এতেও তো আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের নিরাপত্তা তো নাই। আমরা শুধু দেয়াল দিয়েই মনে করছি যে এটা আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আমাদের তাহলে সোশ্যাল স্ট্রাকচার এত সহজে পারবো না বদলাতে, দীর্ঘদিন একটা সময় লাগে। বাংলাদেশ কিউবা না যে 6 মাসে তার শিক্ষা ব্যবস্থা 21-22% থেকে আপনার 76% নিয়ে যাবে। এলাকাটা ঢাকার কাছে, যদি কোনো এক বিকেল বেলা অথবা সারাদিনে যদি কাটাতে চান, আশেপাশে প্রচুর খাবার পাওয়া যায়, বিশেষ করে খুদের ভাপা বলে, খুদের ভাত বলে, এই অঞ্চলের একটা লোকাল খাবার খুদের ভাত আর কি। তা আসুন আমরা গ্রামকে গ্রামের মতো রাখার চেষ্টা করি। শহর তো আমাদের শেষ, তাহলে গ্রামের গরম কিন্তু আজকে না, আজকে আমরা শুরু করি। আজকে আমরা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি দিলাম, লবণ সমুদ্রের মধ্যে 1 ফোঁটা মিঠা পানি দিচ্ছি। একদিন এই সমুদ্র দেখবে ঠিকই মিঠা পানি সমুদ্র হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আর আসেন গরমের বিরুদ্ধে আমরা সচেতন হই, সঠিক কাজটা করি, বেশি বেশি গাছ লাগাই। ধন্যবাদ।